আচ্ছা, উনি জেলের বাইরে বসে এ দেখতে পাবে তো, নির্বাচন দেখতে পাবে তো? মরণকালে হরির নাম সবাইকেই করতে হয়, সবাই হরির আশ্রয় পায় না। পুলিশের বাবার টাকা, পুলিশ কোত্থেকে টাকা পায়? পুলিশ ওই ট্রাফিক সিগন্যাল থেকে গাড়ি থামিয়ে যে পয়সাগুলো নেয় সেগুলো বোধহয় দেয়। ব্রেনে একটা শর্ট সার্কিট আছে, এটা দেখলে কথাবার্তা শুনলে বোঝা যায়। বিধানচন্দ্র রায় যদি বেঁচে থাকতেন না, আজকে ফলিডল খেয়ে আত্মহত্যা করতে। চুল ছেঁড়ার ক্ষমতা নেই, খই খাওয়ার রাক্ষস। আপনি তো কিছুই নেন না, আপনি শুধু ঘুষ নেন, কাটমানি নেন, ভাইপোর চুরির বকরা নেন, ভাইদের চুরির ভাগ নেন, আর কি নেন? আপনি তো কিছুই খান না, আপনি শুধু আমাদের চাকরি খান, মা বোনেদের ইজ্জত খান, হ্যাঁ, সরকারি কর্মচারীদের ডিএ খান, হ্যাঁ, প্রধানমন্ত্রী পায়খানা পাঠায় যেটা এর জন্য, সেটাও আপনারা খেয়ে নেন। এই তো হচ্ছে অবস্থা। এফেক্ট নেই। আপনারা যে প্রচার করতে নেমেছেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই হাইকোর্টের এই নির্দেশ আদৌ তার কোনো, আমি সম্মান রেখেই বলছি যে হাইকোর্টেরও বোঝা উচিত যে এটা কোনো, এই নির্দেশে কিচ্ছু অনুদানের পরিবর্তন হবে না সংখ্যার। এখন অবধি দেখা গেছে শিলিগুড়ির 3টে পুজো কমিটি মাত্র তারা হিসেব দেয়নি, আজকের মধ্যে হয়তো এতক্ষণে দিয়ে ফেলেছে। হিসেবটা কি? হিসেবটা হচ্ছে সাদা কাগজে পেন্সিলে লিখে একটা হিসেব জমা দেবে যে আমি এই টাকা এই খাতে খরচ করিলাম, কিন্তু সেই হিসেবের সঙ্গে বাস্তবতার অনেক তফাৎ। সরকার আমাদের শেখায় কি করে চিটিং করতে হয়, চিটিংবাজিটা কি করে করতে হয়, এটা সরকার শিখিয়ে দিচ্ছে হাতে ধরে, পুলিশ শিখিয়ে দিচ্ছে হাতে ধরে যে তুমি এইটা লিখে দাও, তাহলেই তোমার হিসেব জমা হয়ে গেল। এই যদি হিসেবের নমুনা হয়, ঠিক এই ধরনেরই হিসেব 100 দিনের কাজের ক্ষেত্রে, হ্যাঁ, আবাস যোজনার ক্ষেত্রে, স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে যারা দিতে চায়, যারা জল জীবন মিশনের ক্ষেত্রে যারা দিতে চায়, তখনই টাকাটা আটকে যায়। কিন্তু হাইকোর্টের এটা বোঝা উচিত এটা পুরো ফার্স। আমি তার প্রতি, কোর্টের প্রতি সম্মান রেখেই বলছি, এই ধরনের অর্ডার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি দেখালাম যে আমি কত দৃঢ়, কিন্তু আসলে এই দৃঢ়তার কোনো বাস্তবতা নেই। আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আমার প্রশ্ন হচ্ছে সরকার এই টাকাগুলো কেন খরচা করবে পুজোয়? কেন সরকার ইমাম ভাতা দেবে? কেন সরকার মন্দির তৈরি করবে? একটা ধর্মনিরপেক্ষ দেশে সবাই ট্যাক্স দেয়, হিন্দু মুসলিম নির্বিশেষে ট্যাক্স দিয়েছে। আমার টাকায় যেমন ইমাম ভাতা পেতে পারে না, আবার আমার টাকাতে সেটা পুরোহিতেরও ভাতা পাওয়ার অধিকার নেই। আমার টাকায়, মুসলিমের টাকায় যেমন জগন্নাথ দেবের মন্দিরও হতে পারে না, হ্যাঁ, সেরকম এই ধর্মকর্ম করার জন্য, ভোট কেনার জন্য এই টাকাগুলো আমরা সরকারকে ট্যাক্স দিইনি। সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম কর্মচারীদের ঠিক করে দিয়ে দেওয়ার জন্য, সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য, সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম শিক্ষা খাতে ব্যয় করার জন্য। শিক্ষাকেই তুলে দিয়েছে সরকার, 8200 স্কুল তুলে দিয়েছে। আচ্ছা, দেবে নাই বা কেন? যদি আপনার হাতে গরমে কিছু পয়সা দিয়ে দিলে যদি আপনার ভোটটা হয়ে যায়, তাহলে সেই সরকার উন্নয়ন করবে কেন মরতে? আপনি আমায় বুঝিয়ে বলুন তো। আপনি যদি বুঝতে পারেন যে আপনি সাংবাদিকতা না করলেও আপনি মাইনেটা পেয়ে যাবেন সঠিক সময়, তাহলে আপনি সাংবাদিকতা করবেন কেন? আপনার উত্তর আছে? আমরা এটার বিরোধী। এটা আমার ব্যক্তিগত, আমি একজন পুজো সংগঠক হয়ে বলছি, আমি এটার বিরোধী। আর বাকি ক্লাবগুলো যারা পাচ্ছে, নিচ্ছে, বেশ করছে, নিক না। সরকার যদি দেয়, তুই না নিলে অন্য লোক নিয়ে নেবে, তাহলে তুই নিয়ে নে বাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার দেবে কেন? সরকার যখন দেয়নি তখন পুজো হতো না, তখন মানুষ ঠাকুর দেখতে আসতো না। পুলিশের বাবার টাকা, পুলিশ কোত্থেকে টাকা পায়? পুলিশ ওই ট্রাফিক সিগন্যাল থেকে গাড়ি থামিয়ে যে পয়সাগুলো নেয় সেগুলো বোধহয় দেয়। পুলিশ টাকা ছাপায়? পুলিশ টাকা কোথায় পায়?
ঠেলা থামিয়ে যে টাকাগুলো নেয় সেই টাকাগুলো এখানে ব্যয় করছে? পুলিশ তো তা করছে না। আরে ভাই, যাই টাকা হোক, পুলিশ যদি কোথাও চালান কেটে পয়সা নেয় সেটাও পাবলিক মানি, সেটাও পাবলিক মানি। ওই তো বললাম হিসেবের নমুনা, হিসেবের কাগজগুলো একবার বার করে দেখান না। তাতে কোন অডিটারের সই আছে, কোন অ্যাকাউন্টেন্টের সই আছে, হ্যাঁ, তার লেজার কেমন আছে, তার ডেবিট ক্রেডিট কেমন ফরম্যাটে আছে, দেখান না একবার। ছবিগুলো দেখাতে বলুন না, কোর্ট তো সেগুলোও দেখতে চাইতো, যে চাইলে ভালো হতো যে যারা হিসেবটা দিয়েছে সেই হিসেবটা কেমন ছিল। একবার হিসেবগুলো তো চোখে দেখি না। হিসেবগুলো চোখে দেখলে হ্যাঁ কোর্টেরও লজ্জা হতো। ধান উৎপাদনে, পাট উৎপাদনে তো ইতিহাস বইতে পড়ে এসেছি, বাংলা প্রথম। এতে মুখ্যমন্ত্রীর কী কৃতিত্ব? মুখ্যমন্ত্রীর সৌভাগ্য, তিনি সেই রাজ্যে প্রথম হয়েছেন। কিন্তু আমি প্রশ্ন করি, আগে কত পাট উৎপাদন হতো আর এখন কত হচ্ছে সেটা আপনি বলুন। এই পাট উৎপাদন এবং ধান উৎপাদনের প্রথম হওয়ার কারণটা কি? আমার জলবায়ু, আমার নদীনালা, হ্যাঁ, এবং আমার জমি, এটা কোনোটাই মুখ্যমন্ত্রীর দান নয়। এবং যদি আগামী দিন বিজেপিরও কেউ হয়, তারও কোনো কৃতিত্ব নয়। আমরা তাকে কত সহযোগী করলাম, চাষিকে কতটা আমরা সহযোগিতা দিলাম সেটা বিষয়। 2 ফসলা জমিকে 3 ফসলা করা গেল কিনা সেটা বিষয়। হ্যাঁ, প্রথম থেকেই প্রথম না। কিন্তু আপনি বলছেন এটা মুখ্যমন্ত্রীর দান নয়, অথচ বিধানচন্দ্র রায় বাংলার রূপকার, এখন নব রূপকার হিসেবে নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায় যদি বেঁচে থাকতেন না, আজকে ফলিডল খেয়ে আত্মহত্যা করতেন। যে বিধান রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাংলা নবরূপকার, ঠিক। রূপ তো অনেক রকমের হয়। রূপ মানেই যে সবসময় ভয়ঙ্কর, তো একটা রূপ। বাংলার ভয়ঙ্কর রূপের যে রূপকার, একদম নিরন্ন বাংলা, দুর্বিনীতের বাংলা, অসহায় বাংলা, মুমূর্ষ বাংলা, সেই বাংলার রূপকার অবশ্যই মমতা ব্যানার্জি। মোদিজি জয় মা দুর্গা বলেছেন, তাতে মমতাদির খুব রাগ হয়েছে। হ্যাঁ, দুর্গাপুজো করতে দেয় না। আমি যে দুর্গাপুজো করতে গিয়ে প্রতিদিন কত আমাকে লড়ে যেতে হয় প্রশাসনের সাথে, সেটা এখন থেকে দেখতে পাচ্ছেন। পুজোর 10 দিনে আরও দেখবেন। এবারে কথা হচ্ছে যে মমতাদি আজকের দিনে হ্যাঁ জগন্নাথ মন্দির করছেন, বিষ্ণু মাতা করছেন, হ্যাঁ আজকে হয়তো কোথাও গণপতি বাপ্পা মৌরিয়া করে এসছেন। এতদিন কিন্তু এগুলো করেননি, গত 4-5 বছর ধরে করছেন। ঠেলায় পড়ে বেড়াল এখন গাছে উঠেছে। কদিন আগেও বলেছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, কিন্তু এখন তাকে জগন্নাথ ধাম, অমুক ধাম, তমুক ধাম করে বেড়াতে হচ্ছে। তার কারণ ঠেলায় পড়ে বেড়াল এখন গাছে উঠেছে। ওই রোজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ, খুদা গাওয়া না কি বলতেন, হ্যাঁ, সেই ধরনের বিভিন্ন কথা বলার পর, আল্লাহর কসম এসব খাওয়ার পর যখন বুঝেছেন যে সনাতনীরা উল্টো দিকে জোট বেঁধে গেছে, তখন সেই জোট ভাঙার জন্য হ্যাঁ এই রোজ রোজ জয় মা কালী, জয় মা দুর্গা উনি যতই বলুন না কেন, সেটা বাংলার মানুষ ওনাকে এখন হাড়ে হাড়ে চেনে। ওনার স্বভাবকে তারা খুব ভালো করে জানে। অতএব এসব করে আর লাভ হবে না। মরণকালে হরির নাম সবাইকেই করতে হয়, সবাই হরির আশ্রয় পায় না। না, উনি সরকার থেকে তো নেন না, উনি তো কাটমানি নেন। উনি ছবি এঁকে কোটি কোটি টাকা রোজগার করেছিলেন। লাস্ট ছবি কবে এঁকেছিলেন মা? আচ্ছা পিসিমা, লাস্ট ছবি আপনি কবে এঁকেছিলেন? ওনার গান, এই যে একটা গান বেঁধে দিয়েছেন বললেন, ওই গান যে পুজো প্যান্ডেল বাজাবে, ওই পুজো প্যান্ডেল থেকে লোক উল্টো দিকে পালাবে। ওনার বই জোর করে পাঠ্যপুস্তকে পরিণত হচ্ছে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলে উনি কথাঞ্জলি লিখে বসে আছেন। হ্যাঁ, উনি নাকি বইয়ের রয়্যালটি পান, উনি তাই দিয়ে সংসার চালান। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি তো কিছুই টাকা নেন না, পয়সা নেন না, আপনি তো বৈরাগী মানুষ। আপনার ঠিকানায় 35খানা
বাড়ির রেজিস্ট্রেশন আপনার অ্যাড্রেস থেকে হলো কেমন করে দিদিমণি? আপনি তো কিছুই নেন না, আপনি শুধু ঘুষ নেন, কাটমানি নেন, ভাইপোর চুরির বকরা নেন, ভাইদের চুরির ভাগ নেন, আর কি নেন? আপনি তো কিছুই খান না, আপনি শুধু আমাদের চাকরি খান, মা বোনেদের ইজ্জত খান, হ্যাঁ, সরকারি কর্মচারীদের ডিএ খান, হ্যাঁ, প্রধানমন্ত্রী পায়খানা পাঠায় যেটা এর জন্য, সেটাও আপনারা খেয়ে নেন। এই তো হচ্ছে অবস্থা। ঋতব্রত বলছেন চৈতন্যদেবের উত্তরাধিকারী নাকি ঋতব্রতর এত পরিবর্তনের সাথে সাথে এ ছিল নাস্তিক, এখন চৈতন্যদেব হচ্ছে, এখন চৈতন্যদেব দেখছে। হ্যাঁ, চৈতন্যদেব দুহাত তুলে তাকে শ্রীকৃষ্ণের নাম করতে শুনেছি, মোবাইলের সামনে জিভ বার করতে দেখিনি। এখন আমি একটা কথা বলি, মমতাদির মধ্যে এরা এক একজন রূপে দেখতে পাচ্ছেন, বহুরূপী মমতাদি। কেউ তার মধ্যে সারদা মাকে দেখেন, কেউ তার মধ্যে প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখেন, আবার কেউ অভিষেকের মধ্যে একে দেখতে পান, স্বামী বিবেকানন্দকে দেখতে পান, আর এখন এই চৈতন্যকেও দেখতে বাকি রেখেছে। হ্যাঁ, কেউ মা কালীকেও দেখতে পেতে পারেন, ওনার মধ্যে মা কালীকেও দেখতে পেতে পারেন। আর বাংলার মানুষ ওনার ভেতর দিয়ে মা কালীর ডায়া বায়া যেগুলো থাকে সেগুলো দেখছে। তো যার যার দৃষ্টিভঙ্গি। মা কালীর ডান দিকে বা দিকে কারা থাকে আপনারা জানেন। চুল ছেঁড়ার ক্ষমতা নেই, খই খাওয়ার রাক্ষস দেখিয়ে দিয়েছেন ভদ্রমহিলা, স্যালুট জানাই। সবার সিট দ্বারা বিক্রি হয়ে যায়নি। মাথা উঁচু করে সাদাকে সাদা, কালোকে কালো বলার অধিকার এখনো যে সবাই বিকিয়ে দেয়নি, এই শান্তা দেবী তার প্রমাণ। আমি ছাত্র পরিষদের প্রোডাক্ট, তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘদিনের পদাধিকারী ছিলাম, উচ্চ পদের। মমতাদি ভুলে গেছেন, পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন। বহুবার মমতাদির ব্যস্ততার কারণে বা তার ইচ্ছের কারণে 28শে আগস্ট পিছিয়ে গিয়েছে, একাধিকবার, একবার আধবার নয়, একাধিকবার 28শে আগস্ট 28-এর বদলে 30, 1 তারিখ যখন তখন পালন হয়েছে। পরীক্ষা কেন পিছবে? হ্যাঁ, আর ওই যে সমস্ত মালেরা ওইসব কথা বলছিল না, তাদের অনেক দিন ধরে বলতে শুনেছি। 5টা লোক ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে রাজ্যের 1 নম্বর দলের ছাত্রনেতা বলে যাচ্ছেন। কি অকাত আছে ওদের? একটা কলেজ নির্বাচন যদি হয় না, সব নির্বাচনে ওরা গোহারা নাড়বে। কলেজ নির্বাচন করতে পারে না 10 বছর ধরে। হ্যাঁ, কলেজ নির্বাচন করতে পারে না। যে ছাত্র সংগঠন কলেজ নির্বাচনের ডাক দেয় না, দাবি করে না, তারা ছাত্রনেতা। তৃণমূলের আমলে বাপও ছাত্রনেতা, ছেলেও ছাত্রনেতা। তৃণমূলের আমলে ছাত্রনেতার অকাল মৃত্যু হলে তারা সাধ্যের কাঠ চাপে 2 কন্যা 3 পুত্র 4 নাতি নাতনি রেখে তিনি অকালে তার পরলোক গমন হয়েছে। এই তো হচ্ছে ছাত্রনেতাদের বয়স। 3টে কলেজের প্রিন্সিপালকে দেখলাম, দেখে বুঝলাম দে আর ম্যান অফ উইদাউট প্রিন্সিপাল। তারা বলছে যে শিক্ষাকর্মী ছাত্র সবাই যাবে সেদিনের মিছিলে। শিক্ষাকর্মী কেন যাবে ভাই ছাত্রদের মিছিলে? হ্যাঁ, এদের দেখলে করুণা হয় না, ঘৃণা হয়, ঘৃণা হয়। এরা শিক্ষকের নাম নিয়ে যারা সমাজকে তৈরি করার বদলে সমাজের মেরুদণ্ডটাতে কুঠারাঘাত করছেন, তাদের দেখলে ঘৃণা হয়। আমি এখনো বিষয়টা জানি না, আমি শুনেছি সিবিআই এসছে। সিবিআই অনেক কারণে আসতে পারে, তদন্তের সহযোগিতা চাইতে আসতে পারে, তদন্তের জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে, হ্যাঁ, আবার সার্চ করতেও আসতে পারে। আমি বললাম তো, এখন কোনটা এর মধ্যে আমার কাছে জানা নেই। হ্যাঁ, তৃণমূল মানেই চোর, অতীন্দাকে সেটা ভাবতেও কষ্ট হয়, কিন্তু তৃণমূল মানেই যদি সেটা হয় তাহলে তো আর কিছু করারও নেই। পরিবর্তন অনেক হয়েছে, এটা আমরাও জানি, পরিবর্তন অনেক হয়েছে, হ্যাঁ, এটা জানি। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তৃণমূল মাত্রেই যে চোর, হ্যাঁ, এখানে অতএব যেতেই পারে। এখন বিষয়টা হচ্ছে যে কোন সাবজেক্টের ওপর গেছে। এটা বিভিন্ন ঘটনায় এরা জড়িত। কেউ চাকরি বেচেছে, সবাই এক এক ব্যবসা নেয়নি। কেউ চাকরি বেচেছে, কেউ গরু বেচেছে, কেউ কয়লা বেচেছে, কেউ হাসপাতাল বেচেছে,
হ্যাঁ, হাসপাতালে দুর্নীতি করেছে। এখন এটা কোন মামলাটা সেটা আরেকটু ক্লিয়ার বলতে পারবো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের ছাত্র আন্দোলনের সময়কার যে অভিজ্ঞতা তুলে ধরেছেন। কি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন? যে ওনার সময়কার যারা ছাত্র ছিলেন তারা সব মিছিলে এসেছিলেন, এটা দেখে আবেগপ্রবণ হয়ে যদি পড়েন আলাদা কথা। ওনার সময় যারা ওনার সহপাঠী ছিলেন, ছাত্র ছিলেন, তারা আজকে সবাই মিছিলে দলে দলে এসছেন, এটা দেখার ফলে যদি কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে, হতে পারে। ওনার কখন কখন আবেগ আছে, কখন কখন আবেগের বেগ আছে আমি বলতে পারবো না। না না, আমি আবেগের বেগে ভেসে কি করলেন? তিনি বলছেন যে হাজরায় নাকি তাকে একবার মারা হয়েছে। রজনীকান্তের সিনেমা, মানে এখান থেকে রজনীকান্ত সিনেমা স্ক্রিপ্ট লিখবে। না না, ও 46টা সেলাই আমি মাথায় কি হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু না না, স্টেন গান, পাইপ গান, উনি এত গান চেনেন কোত্থেকে আমি সেটাও বলতে পারবো না। মুশকিলটা হচ্ছে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে বিষয়টা এরকম যে গাড়ির ভেতরে উনি বসে আছেন, একজন একটা দুম করে গুলি চালিয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা হাত এগিয়ে এলো, সেই হাত ফুটো করে গুলিটা বেরিয়ে চলে গেল, ওনার মাথাটা বেঁচে গেল। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে কি, আফসার কাইজার কিছু একটা হবে, আমার নামটা এক্ষুনি মনে নেই। এই যে মানে স্ক্রিপ্ট, এটা রজনীকান্ত ছাড়া আর কেউ করে দেখাতে পারবে বলে আমার মনে হয়। ব্রেনে একটা শর্ট সার্কিট আছে, এটা দেখলে কথাবার্তা শুনলে বোঝা যায়। আমরা একটা শব্দবন্ধ পেয়েছিলাম শুভনন্দন, এবারে আবার যুব সমাজের জন্য দিদির একটা নতুন শব্দবন্ধ উপহার, সেটা হচ্ছে আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না। মানে এটা যদি আমার সামনে কেউ বলতো, আমি যে তাকে কি করতাম তার সাথে মিষ্টিমিটা, সেটা আমি আর বলতে পারছি না, আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই না। এই ধরনের, দেখুন আমি একজন রাজনৈতিক স্পোক্স পারসন, আমি কোনো ভাঁড় হতে পারবো না ওদের দলের ভাঁড়েদের মতন, এক। আর মুখ্যমন্ত্রীর কথার প্রপার উত্তর নিতে গেলে আপনাকে কোনো পাগলাগারদের সামনে যেতে হবে, তারা উত্তর দিতে পারবে। আমি পাগলামি করতে পারবো না, পাগলের উত্তর পাগলামি হয়, সেটা আমি করতে পারবো। তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চ থেকে মোদি হাটাও চ্যালেঞ্জ, মানে সেই ডাক দিলেন অভিষেক এবং বলছেন যে বিজেপি নাকি 50 আসনও পাবে না। উনি যখন বলে দিয়েছেন বাংলার দণ্ডমুণ্ডের কর্তা, তৃণমূল 50টা পাবে তো, তাহলে ওরা খুশি থাকুক। আচ্ছা, উনি জেলের বাইরে বসে দেখতে পাবে তো, নির্বাচন দেখতে পাবে তো, তাহলেই ওনার খুশি থাকা উচিত। তৃণমূলের ছাত্র সমাবেশে পরিযায়ী শ্রমিক এবং ক্লাস 8-এ পড়ি থমকে উত্তর দিচ্ছেন তিনি যে রাজমিস্ত্রির কাজ করি, পুজোর অনুদানের বদলে যদি কলেজ যাওয়ার জন্য একটা বাস পাওয়া যেত তাহলে রোজ কলেজ যেতে পারতেন। কি দুঃখ নিয়ে বলছে, এটা স্বাভাবিক কথা বলেছে। এই কথাটা তো সব কথা তো ব্যঙ্গ করা যায় না, সব কথার বক্রোক্তিও হয় না। যেটা সঠিক কথা, একটা বাংলার ছেলের মানে যে কথাটা বলেছে সে কথাটা সঠিক, কিন্তু এই কথাটা বলার পর সে আর তৃণমূল ছাত্র পরিষদে আছে কি না, তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, সেটা খোঁজ নিয়ে জেনে তারপর বলা ভালো। অনুপ্রবেশ ইস্যুতে আবার বোমা ফাটিয়েছেন মহুয়া মৈত্র, তিনি বলছেন অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। ওই মহিলার, একে ভদ্রমহিলা বলতে আমি একদমই রাজি নয়। এই মহিলার কোনো শালীনতা নেই, এত এনার্জি কোত্থেকে আসে সেটা উনি এর আগে এক জায়গায় ব্যক্ত করেছেন, আমি সেটা মুখে আনতে পারবো না। আপনাদের চোখে ওনার 2 পয়সারও ভ্যালু নেই। হ্যাঁ, এবং ভারতবর্ষে তো কেউ থাকতেই চাইছে না, সবাই বাংলাদেশে থাকতে চাইছে ওনার চোখে। হ্যাঁ, এরপরে বলেছেন ওনার মুন্ডু কেটে, অমিত শাহজির মুন্ডুটা কেটে মোদিজির টেবিলে রেখে দিয়ে আসা উচিত। মাথায় রাখতে হবে ওনাকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যেতে হয়, মাঝে মাঝে নিজের বাপের বাড়িতে আসতে হয়, তারপর মাঝে মাঝে দিল্লি যেতে হয়। বিজেপি কর্মীরা যদি আবেগপ্রবণ হয়ে, মহিলা কর্মীরা যদি ওনাকে একটু সুশ্রুরি দেয়, কাতুকুতু দেয়, তার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এই একটা মানে এক দুর্বিনীত মহিলা, অত্যধিক লোভী, 2 নম্বরই, হ্যাঁ, পার্লামেন্টের সিক্রেট শেয়ার করে, পাসওয়ার্ড দিয়ে দেয় বিদেশি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে। হ্যাঁ, একটা অসভ্য মহিলা। আমি আপনাকে একটা কথা বলি, শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও শিক্ষায় সবাই কিন্তু মানুষ হতে পারে না। মানুষ হওয়াটা জরুরি, ও মানুষ হোক, এটা আমি চাই। শোভন এবং রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ করে দিল আদালত এবং সবগুলোর বাবাকে ফিরে পেতে চায় ছেলে ঋষি।
দেখুন, এটা ওদের পরিবারের ব্যাপার, এই নিয়ে আমি কোনো কটাক্ষ করব না। যে কোনো ছেলে মেয়ের জন্যই এটা খুব এম্বারাসিং। এখন কাকে এম্বারাস করবেন শোভনদা, সেটা তার ব্যাপার। একটু শিক্ষার প্রসঙ্গে আসি, যে জাফর আলী খান অধ্যক্ষ সুরেন্দ্রনাথ কলেজ, তিনি ওটা জাফর আলী নয়, ওটা মির্জাফর আলী। ওটা জাফর আলী নয়, ওটা মির্জাফর আলী। পশ্চিমবঙ্গের শিক্ষার সাথে উনি মানে বিশ্বাসঘাতকতা করেছেন। এই যদি প্রিন্সিপালের চেহারা হয়, এই যদি প্রিন্সিপালদের চেহারা হয়, তাহলে শিক্ষার করুণ অবস্থাটা এখান থেকে পরিষ্কার। এবং অন্যদিকে আরেকজন আছেন শান্তা দত্ত, যিনি কলকাতা ইউনিভার্সিটির প্রণাম জানাই, স্যালুট জানানোর মতন। এখনো কিছু মেরুদণ্ডওয়ালা মানুষ যে আছেন দেখিয়ে দিয়েছেন। বাংলার বাঘিনী, অগ্নিকন্যা, কিচ্ছু কেউ না। ওই শান্তা দত্তরাই বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকন্যা দেখিয়ে দিয়েছে। 96% পরীক্ষা হলে এমনিই হয়। 81টা সেন্টারে পরীক্ষা হয়েছে, কেউ কিচ্ছু করতে পারেনি। না, তিনি বলছেন যে তার কাছে এই প্রস্তাব দেওয়াটাই শাসক দলের উচিত হয়। ঠিকই তো, ঠিকই তো। মমতা ব্যানার্জির যদি মনে হয় যে আমি অমুক দিন গানের জলসা আছে বলে আমি 28 তারিখেরটা 29 তারিখে করব, এর আগে তো করেছেন, একাধিকবার করেছেন, তাহলে পরীক্ষা পিছিয়ে ওনার ভাষণ দিতে হবে কেন? ভাষণটা পিছিয়ে দিতে পারতেন। এমন তো নয় যে পিছিয়ে দেননি, একাধিকবার পিছিয়েছেন নিজের ইচ্ছায়, শুধু নিজের ইচ্ছায়। একটা লাস্ট কোয়েশ্চেন, যে বিজেপি বিহারের দারভাঙ্গায় ইন্ডি জোটের ভোটার অধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেস নেতারা, মানে কংগ্রেস নেতা মোহাম্মদ রিজভী মোদিজি এবং তার মায়ের প্রতি জঘন্য ভাষা প্রয়োগ করলেন, এবং সেখানে রাহুল প্রিয়াঙ্কা সকলে উপস্থিত থাকার পর তারা একটু প্রতিবাদ করলেন না। যেমন আমরা গাছে তো আর ল্যাংড়া আম হবে না, আমরা গাছে তো আমরাই জন্মাবে। যেমন দল, যেমন নেতা, তেমন তার কর্মী। হ্যাঁ, গালিটা এমনি নয়, মোদিজির মাকে বলাৎকার করার হুমকি। এদেরকে শুলে চাপাবে দেশ, দেশ এদেরকে শুলে চাপাবে, নিশ্চিন্তে থাকুন।